বারবার দেখলে। প্রথম থেকে আবার বলি, তাহলে বুঝতে পারবেন। সমষ্ণ প্রক্রিয়াটার ফর্মুলা, ডেফিনিশন জানতে চাই, সেটা হচ্ছে যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে। এই যে তাপমাত্রা স্থির, এই কথাটা মনে রাখবেন। তাপমাত্রা স্থির মানে আমার টিটা হচ্ছে স্থির, তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, ফলে বয়েলের সূত্র প্রয়োগ করা যায়। যে তাপমাত্রায় একটা বয়েলের সূত্র থাকে, যে বয়েলের সূত্রে একটা তাপমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রা স্থির থাকে, সেই ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়াটা এখানে বয়েলের সূত্রের সাথে মিলে যায় বা প্রয়োগ করা যায়। বয়েলের সূত্রটা যেহেতু প্রয়োগ করা যায়, বয়েলের সূত্র সম্পর্কে যদি আমরা বলি, পিভি ইকুয়াল টু এনআরটি। নেক্সটে আগাই, তারপর কি আছে, যে এখানে সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা স্থির থাকে, মানে তাপমাত্রা স্থির থাকে, সেই কারণে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। আমি বলছিলাম আপনাদের যে একটা রুমের মধ্যে যদি 1 ঘন্টার জন্য তাপমাত্রা স্থির থাকে, সেই ক্ষেত্রে ওই রুমের মধ্যে কোনো ধরনের শক্তির আদান প্রদান হবে না। শক্তির আদান প্রদান তখনই হবে যখন আমি বাইরে থেকে আগুন নিয়ে রুমে ঢুকবো, তখন রুমের তাপমাত্রা চেঞ্জ হতে পারে। তাহলে সেই আগুনটা হচ্ছে এক ধরনের শক্তি, কিন্তু কোনো কিছুই শক্তি নাই, রুমটা একদম স্থির নীরব। সেক্ষেত্রে এখানে শক্তির কোনো পরিবর্তন হইতেছে না। যেহেতু অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হইতেছে না, সেহেতু আমার এই ডি ইউটা হচ্ছে জিরো। ডি ইউ হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। আর আমরা সূত্রটা পড়ে আসলাম ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এখানে ডি ইউটা হচ্ছে জিরো। এই পর্যন্ত বুঝছেন দুজনেই? জি ভাই, এদূর বুঝছি ভাই। আচ্ছা, এই পর্যন্ত বুঝলেই ভালো। তারপরে যেটা হচ্ছে যে সমষ্ণ প্রক্রিয়া কোনো সিস্টেমের কর্তৃক কৃত কাজ সিস্টেমের স্বভাবগত তাপ শক্তির সমান। কৃত কাজটা হচ্ছে কি তাপ শক্তির সমান, এই যে এইটাই ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি কিউ। কারণ কি, ডিডব্লিউ। হ্যাঁ, তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু হবে। কেন পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু হবে? ওই যে বললাম, আমি আমি যদি একটা সিস্টেম ওয়ান কর্তৃক মনে করেন একটা সিস্টেমে অভ্যন্তরীণ তাপ আছে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু, বা বয়েলের সূত্র যদি চিন্তা করি এন আর টি ওয়ান একটা সিস্টেমে, অনুরূপভাবে আরেকটা সিস্টেমেও সেমভাবেই যদি চিন্তা করি যে পি টু, যেহেতু অন্য সিস্টেম, সেগুলো পি টু ভি টু ইকুয়াল টু এন আর টি টু। এখন যেহেতু তাপমাত্রা স্থির, তাপ এন এর সাথে এন আর ওয়ান এরা ধ্রুবক, তাই এদের কোনো মানে কোনো পরিবর্তন হইতেছে না। যেহেতু তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির মানে ওই রুমের মধ্যে এন এর মান সবারই সমান থাকবে। আর এখানে স্থির থাকার কারণে টি ওয়ান যা টি টুটাই তাই। তার মানে আমার এখানে এইটা ইকুয়াল টু এইটা, এখানে এন আর টি ওয়ান ইকুয়াল টু এন আর টি টু লেখা যায়। তাহলে এন আর টি ওয়ান ইকুয়াল টু এন আর টি টু যদি লেখা যায়, তাহলে পি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু কি লিখে যাবে নাকি যাবে না? যাবে ভাইয়া। যাবে। জি সেই ভাই, যাবে। কারণেই বলছে এই যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু। বুঝা গেছে? জি ভাইয়া। এখন আমাদের এই এই যে গ্রাফটা, এটা কীভাবে আসলো সেটা যদি চিন্তা করি, সেটা হচ্ছে যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু জানি, পি ওয়ান ভি ওয়ান, এই যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু, এটা আমি লিখলাম না, বারবার লিখলে জিনিসটা কেমন দেখা যায়। পি ওয়ান বাই পি টু ইকুয়াল ভি টু বাই ভি ওয়ান। এটা কীভাবে আসছে, এটা কি বোঝা গেছে? জি ভাই, এটা জি ভাই। বুঝতে পারছি। এইখান থেকে আসছে, এই যে এই জায়গাটা থেকে ডাইরেক্ট চলে আসছে। এই জায়গা থেকে যদি আসে, তাহলে আমরা লিখতে পারি, যদি আমরা কম্পেয়ার করি যে পি ওয়ানের সাথে ভি ওয়ানের সম্পর্ক কি, তাহলে পি ওয়ানের সাথে ভি ওয়ানের সম্পর্ক যদি চিন্তা করি, এগুলো কিন্তু নবী থেকে আসে। পি ওয়ানের সাথে ভি ওয়ানের সম্পর্ক হচ্ছে ওয়ান বাই ভি ওয়ান, এরকম একটা ব্যস্তানুপাতিক। একটা ব্যস্তানুপাতিক যদি হয়, তার মানে আমার ভি ওয়ানটা যদি আমি বাড়াই, পি ওয়ানটা কমবে, আবার ভি ওয়ানটা যদি কমাই, পি ওয়ানটা বাড়বে। এখানে দেখেন ভি ওয়ানটা কমানো, তাই পি ওয়ানটা বাড়ানো। দেখছেন কত বড় পি ওয়ান? জি ভাইয়া। পি ওয়ানের ক্ষেত্রে এটা। পি টুর ক্ষেত্রে কি? পি টুর ক্ষেত্রে হচ্ছে, ভাই এখানে বিয়ন যদি মান বাড়ানো তাহলে পি না। জি ভাইয়া কি বললেন, আবার বলেন। ভাই এখানে ভাই এখানে যদি ভি1 এর মান বাড়ানো হয় তাহলে পি1 এর মান তো কমবে। অবশ্যই 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 একদম 100%। আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি
এইভাবে লিখতে পারি। আমি এটাকে লিখলাম কি বললেন, পি1টা কমাবেন। আচ্ছা, পি1টা কমাইলে ভি1টা বাড়বে। এটা হলো ভি1, এটা হলো পি1। তাহলে পি1 কমালে ভি1 বাড়ছে, তাহলে ভি2টা অবশ্যই তার থেকে বড় হবে। এটা যদি ভি2 হয়, এটা হবে পি2, তাই না? একই তো কথা, জি ভাইয়া। ঘুরে ফিরে কিন্তু একই কথা। দেখেন সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা কি একই কথা না? জি 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 ভাইয়া, একই কথা। একই কথা, ঘুরে ফিরে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, কিন্তু ঘুরে ফিরে আমার হ্যাঁ সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটা কিন্তু এরকমই হবে, এরকম হবে। এটা হচ্ছে মেইন গ্রাফ, এখান থেকে এগুলো আসছে। তাহলে বোঝা গেছে সমষ্ণ প্রক্রিয়ার বিষয়টা? জি ভাইয়া, ক্লিয়ার হয়ে গেছে একেবারে। ক্লিয়ার হলো এটাই যে সমষ্ণ জি ভাই। প্রক্রিয়ায় সবচেয়ে মেইন কথা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকার কারণেই আমরা এত সুন্দর গ্রাফটা পাইছি, একমাত্র তাপমাত্রাটা স্থির থাকে এই কারণে। ওকে, মেইন কথা হচ্ছে তাপমাত্রা স্থির থাকে, আর তাপমাত্রা স্থির থাকার কারণে বয়েলের সূত্রের মধ্যে পি1 বি1 এর সূত্রটা এনে আমরা এই গ্রাফটা পাইছি। ওকে, তাহলে এখানে ইন্টিগ্রেশন করছে, ইন্টিগ্রেশনটা একটু বাসায় যদি চান নিজে দেখবেন। আমি আগে বলছিলাম যে কিভাবে হইতে পারে, সেটা হচ্ছে যে ভি এর সাপেক্ষে বি কে রাখছে। আবার যদি একটু বলি, রিমাইন্ড করে দেই কিভাবে আসলে এটা। এটা আসলে হলো এইভাবে যে আমরা জানি যে ডি ডব্লিউ ইকুয়াল টু পাইছিলাম সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ, কারণ ইউ প্লাস ডি ইউটা অভ্যন্তরীণ শক্তিটা জিরো হয়ে গেছে। যদি জিরো হয়ে যায় তাহলে এখানে দেখেন ডব্লিউ ইকুয়াল টু অভ্যন্তরীণ টোটাল যে পিভি সেটাই এখানে আসছে। পি ভিটাকেই লেখা হয়েছে পি ডিভি, মানে ভি এর একটা অংশ, ডিভি হচ্ছে অংশ, ছোট অংশ, ডিটা হচ্ছে কি ছোট অংশ। ছোটটা অংশটা এটা কিভাবে আসলো, এই যে এভাবে, এই যে ডি কিউ তাপমাত্রা যদি চিন্তা করা হয়, তাপ শক্তি, সেটা হচ্ছে যে ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি কিউ। আমার এখানে ডি ডাব্লিউ নেয় নাই, সেখানে আমার ডব্লিউটা নেওয়া হয়েছে। আর ডব্লিউ ইকুয়াল টু পিভি, পিভিটা হচ্ছে এই যে অভ্যন্তরীণ শক্তির সমান। এখানে বলে দিয়েছে যে সমষ্ণ প্রক্রিয়ায় কোনো সিস্টেমের কর্তৃক কৃত কাজ, এই যে কৃত কাজ ডব্লিউটা সিস্টেমের সর্বাকৃত তাপ শক্তির সমান। তাহলে সমষ্ণ প্রক্রিয়া লেখা যায় পি ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান। তার মানে আমার কৃত কাজটাকে পি ওয়ান ভি ওয়ানের অংশ হিসেবে লিখা যেতে পারে এখানে। সেই কারণে ডব্লিউ ইকুয়াল টু পিডিবি, বা আরও যদি কিছু উদাহরণ যদি দেখাইতে চাই, এই যে ডি ডাব্লিউ ইকুয়াল টু পিডিবি। বুঝা গেছে? এখান থেকে মানটা চলে আসছে। জি ভাইয়া। ডিডব্লিউ পিডিবি এটা কি সময়তন প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা কিভাবে আসছে এগুলো আমি বলছিলাম বাসায় পড়ার জন্য, এগুলো একটু দেখবেন, বাসায় পড়বেন। তারপর এখানেও আছে একটা ডিডব্লিউ ইকুয়াল টু পিডিবি, দেখেন কতগুলো ডিডব্লিউ পিডিবি। তো এখান থেকেও এখানে মানটা চলে আসছে এই জায়গার মধ্যে। তারপর মান বসাই দিছে, কি মান বসাইছে, পি ইকুয়াল টু এনআর টি বাই বি, এই মানগুলো বসাইছে, বসায়া দিয়া এটা পাইছে। এটা পাইয়া এখানে সবগুলো এনআরটিটা হচ্ছে কনস্ট্যান্ট, যেগুলো কনস্ট্যান্ট সেগুলো বাইরে চলে আসবে। ভি এর সাথে ভি এর সম্পর্কগুলো রাখবে। এই ভি এর সাথে দেখেন, ভি এর সাথে ভি সম্পর্ক আছে, এলএন আসছে। যাই হোক, এটা একটু কঠিন, এখন আপনাদের এটা বুঝাবো না, কারণ আপনারা এখন ক্যালকুলাস আসেন নাই। ক্যালকুলাসের একটা ফর্মুলা আছে যেটাকে ইন্টিগ্রেশন করলে এলএন হয়, এই যে এলএন হয়। এটাকে অনেকে লন উচ্চারণ করে, কিন্তু লন হলে ভুল উচ্চারণ, এটার উচ্চারণ হচ্ছে এলএন। অনেক স্যাররাও লন উচ্চারণ করে। লগ আছে, ঠিক আছে, লগের সাথে সাথে এরও লন বানাই দিছে, কিন্তু এ হচ্ছে এলএন। বিভিন্ন ধরনের বাইরের কান্ট্রিতে সঠিক উচ্চারণ এরা এলএন ভাবে উচ্চারণ করে, যারা বড় বড় ফ্যাকাল্টি তারা। ফ্যাকাল্টি বলতে ইউনিভার্সিটির টিচারদের টিচার বলে না, তাদেরকে ফ্যাকাল্টি বলে, প্রফেসরদের ফ্যাকাল্টি বলে। এই কারণে আমি ফ্যাকাল্টির উচ্চারণ করছি। আচ্ছা, যাই হোক, তারপর এখানে থেকে সেই মানটা আসছে, এটা আপাতত জানা দরকার নাই, আপনারা জাস্ট বেসিকটা জানেন। কারণ
আমি এই অধ্যায়টা আপনাদের পরবর্তীতে আবার পড়বো যখন ক্যালকুলাস পড়ানো হবে, তখন আপনাদের সহজ হবে। এই কারণে যেহেতু কঠিন অধ্যায় এটাকে দরকার হলে দুইবার পড়ানো হবে। একবার এখন বেসিক পড়ানো হবে, পরবর্তীতে সেটার টোটাল যেটাকে বলা হয় যে একটা হলো কঠিনভাবে, একটা সহজভাবে। এখন সহজভাবে পড়ায়, পরবর্তীতে কঠিনভাবে আর কি। গেল তাহলে, এটা গেল তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা সমষ্ণ প্রক্রিয়ার, বুঝতে পারতেছেন রুদ্ধতাপীয়টা সমষ্ণ প্রক্রিয়ার থেকে অনেক আলাদা। দেখি সংখ্যাটা কি বলছে, যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমেও আসে না, তার মানে সে কোনো কাজই করতে পারতেছে না এক কথায়, তো তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। দেখেন বাইরে বাইরে যায় না, ভিতরে যা আছে তাই, আবার বাইরে থেকে ভিতরে আসতে যায় না। মানে জিনিসটা এরকম যে কাচের পাত্রের মধ্যে উপরে গ্লাস দিয়ে সিলগালা করে দিছেন, সিলগালা করে দিলে বাইরে থেকে তো কিছু ঢুকতে পারবে না, ভিতর থেকে কিছু বাইরে তো পারবে না। যার কারণে গ্রিন হাউস যেটাকে বলা হয়, গ্রিন হাউসের মাধ্যমে শাকসবজি পালন করা হয়। কিভাবে? একটা সুন্দর একটা ঘর, কাচের তৈরি ঘর, শীত প্রধান দেশে কিছু কিছু সবজির ক্ষেত্রে তাপ লাগে, প্রচুর তাপের দরকার হয়, কিন্তু তাপ পাওয়া যায় না। এই কারণে কি করা হয়, যে গ্রিন হাউস ভাবে কাচের ঘর নির্মাণ করা হয়। শুনছেন মনে হয় এগুলা, কখনো শুনছেন? জি ভাই শুনছি ভাই। কাচের ঘরের মধ্যে জি ভাই। যখন, হ্যাঁ কাচের ঘরের মধ্যে যখন সূর্যের তাপটা ঢুকবে, সে ঢুকতেই পারবে, কিন্তু তার কষ্টটা হইলো সে বাইরেতে পারে না। বুঝতে পারছেন? কাজটা এমন একটা জিনিস, সে ব্যাক গ্রিন হাউস, হ্যাঁ ব্যাক গ্রিন হাউসের মাধ্যমে যে এক এক সময়ের ফসল আর এক সময় ফসল উৎপাদন করা হয়, এটাও কি গ্রিন হাউসের মাধ্যমে করা হয়? ফসল কি বলেন? এক সময়ের ফসল? বেশ, ধর শীতকালে যেমন একটা ফসল হয়, যেমন ফুলকপি, ওলকপি, বাঁধাকপি, বা এইগুলো কি এই গ্রিন হাউসের মাধ্যমে অন্য সময় পাওয়া যায় কিনা? আচ্ছা ভাই, এক মিনিট একটু দাঁড়ান, এক মিনিট, আমি একটু কথা বলতেছি একজনের সাথে, এক মিনিট একটু ওয়েট করেন। কি কইলা? হ্যাঁ। কি নিয়ে কইতেছে, কি কইতেছে? হ্যাঁ, হাসান ভাই যেটা বলতেছিলেন সেটা হচ্ছে যে অনেক ইসের মধ্যে দেখছিলাম যে গ্রিন হাউসের মধ্যে আপনার ওই যে আহ, কোন একটা মুভিতে জানি দেখছিলাম এরকম, একটা ঘরের ভিতরে এরকম অনেক ধরনের, হ্যাঁ বাঁধাকপি, ফুলকপি চাইলে 12 মাসই শীত প্রধান, যেমন গ্রীষ্মকালীন যে সবজিগুলা শীত প্রধানের সময় হয় না, তো চাইলে সেটা গ্রিন হাউসের মাধ্যমে করা যায়, এভাবে করা যায়। কিন্তু এটা গ্রিন হাউসটা আসলে কি দেখা যায় যে আহ, যারা রিসার্চ করলে বলতে এরকম থাকে জিনিসটা, আহ, এই যে একটা বিল্ডিং থাকে মনে করেন কাচের, এখানে অনেক এরকম সারি সারি থাকে, যাতে জমির কোনো ধরনের, মানে জমিটা ছোট হইলেও সেই জমিতে যাতে অনেক ফসল ফলে, এরকম ভাবে থাকে। আচ্ছা আমি একটা উদাহরণ যদি দেখাই ইউটিউবের মধ্যে, গ্রিন হাউস রেস্টুরেন্ট যদি দেখি, এই যে, না না এইটা Today we are visiting True Garden. দেখেন, এটা কিন্তু বাঁধাকপির মতো না, এটা কিন্তু বাঁধাকপি। এই দেখেন, তারা কোনো ধরনের, দেখতে পাচ্ছি না তো ভাই, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি না তো। দেখতে পাচ্ছেন না? না ভাই, কি বলেন, স্ক্রিন কি শেয়ার করা নাই? এই কি বলেন, এই জুয়ার ভাই দেখা যায়? জুয়ার ভাই, ভাই আমার তো স্ক্রিন পুরো, হ্যাঁ ভাই দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে ভাই। হাসান ভাই দেখা যায় না?
এখন যাচ্ছে ভাই, দেখা ক্লিয়ার দেখা যাচ্ছে। হাসান ভাই, জি ভাই, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি ভাই, এবার দেখতে পাচ্ছি। এই দেখেন গাছগুলো দেখেন, কোনো ধরনের জায়গার কোনো মানে অপচয় করা নাই। মানে একদম মানে ওই জায়গায় পুরা। আর এটা তো কমই দেখাইছে, যদি আমি একটু বেশিটা দেখাই। আচ্ছা, বেশিটা এখানে নাই। এভাবে মনে করেন আপনার গ্রিন হাউসের ভাবে। আচ্ছা, এইটা এই যে গ্রিন হাউস ঘরগুলো দেখেন কিরকম। এগুলোতে ধরতে গেলে আমাদের সমষ্ণ প্রক্রিয়াটা যদি না, সমষ্ণ প্রক্রিয়া না, রুদ্রতাপীয় প্রক্রিয়াটা হইতে পারে। কারণ সমষ্ণ প্রক্রিয়ায় তো আপনার তাপমাত্রা স্থির থাকে, তো এখানে তো তাপমাত্রা স্থির থাকা পসিবল না, টাইমে টাইমে বাড়বে। এটা এটা যদি খেয়াল করে দেখেন, গ্রিন হাউস এখানে নিচে পর্যন্ত দিছে, কিন্তু অন্যান্য গ্রিন হাউস যেগুলা তারা দুতলাও হয়ে থাকে, দুতলা বিশিষ্ট হয়ে থাকে। তো এগুলোর জন্য অনেক খরচ হয়। বাংলাদেশে এগুলো খুবই কম, বাংলাদেশে এগুলো দেখা যায় না তেমন। তো এইভাবে মনে করেন যে গ্রীষ্মকালীন সময়ের যে জিনিসগুলো শীতকালীন সময়েও করা যায়, আপনার ফলানো যায়। তো সেগুলো একটু দাম বেশি থাকে। তো ওইটাই যদি চিন্তা করি যে ওইটার মধ্যে কি ভাই গ্যাস থাকবে ভাই গ্রিন হাউস মধ্যে? না না, কোনো গ্যাস থাকে না। গ্যাস থাকবে কেন? এটা তো আপনার প্রাকৃতিকভাবে, আপনি প্রাকৃতিক বলতে কি, প্রাকৃতিক জিনিস আপনি সিস্টেমের মাধ্যমে আপনার নিজে আটকে রাখতেছেন। এটা কোনো থাকে না, এটা কোনো ধরনের ক্ষতিও হয় না এটার মধ্যে। কাঁচের মধ্যে দিয়ে আসে তো কোনো ধরনের ক্ষতি হয় না, এটা ভালো জিনিস। এটাকে গ্রিন হাউস প্রক্রিয়া। কিন্তু গ্রিন হাউস গ্যাস যেটা, সেটা খারাপ। যেমন হবে আপনার অ্যারোসোলের মধ্যে যেটা থাকে সেগুলা, অ্যারোসোলেরটা হলো, তো নামটা ভুলে গেছি। ও ক্যালসিয়াম হাইপোক্লোরোক্লোরাইড, মনে পড়ছে? এগুলা থাকে। জি ভাই। এগুলো হচ্ছে গ্রিন হাউসের জন্য খুবই ক্ষতিকর। ক্লোরিন ক্লোরিন যে গ্যাসটা, সেটা গ্রিন হাউসের জন্য খুবই ক্ষতিকর। তো ওইগুলো হচ্ছে গ্যাস টাইপের। কিন্তু এখানে যে এটা রুদ্রতাপীয় প্রক্রিয়া বলা হচ্ছে, সেখানে গ্যাসের কিছু কথা আছে, যে যে প্রক্রিয়া সিস্টেম থেকে তাপ বাইরে যায় না, বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না, তো সেগুলো হচ্ছে রুদ্রতাপীয়। তো সিস্টেমকে পরিবেশ থেকে দেখেন, সিস্টেমটিকে পরিবেশ থেকে তাপীয়ভাবে অন্তরিত করে অথবা গ্যাসকে দ্রুত প্রসারিত অথবা সংকুচিত করলে রুদ্রতাপীয় প্রক্রিয়াটা পাওয়া যায়। যেভাবে গ্রিন হাউসের মতোই যদি বলি, কাছাকাছি ওইটার মতোই। তো এইখানে রুদ্রতাপীয় প্রক্রিয়ায় কোনো তাপ যেহেতু প্রবেশ করতে পারে না এবং বেরো হইতে পারে না, সেই কারণে তাপটাই হলো জিরো। তাপের কোনো পরিবর্তন হইতেছে না, সেই কারণে তাপটা আমার জিরো। তাহলে আমার ডি কিউ ইকুয়াল টু যদি ডি ডাব্লিউ ইকুয়াল টু যদি ডি ইউ প্লাস ডি কিউ হয়, তাহলে আমার সূত্রটা হলো এরকম: ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি কিউ। এই সূত্রটা জানি না আমরা? জানি। সমষ্ণ প্রক্রিয়া পড়ছি, অভ্যন্তরীণের কোনো ধরনের পরিবর্তন হয় না, সেই কারণে ডিউটা জিরো হয়েছে। আর রুদ্রতাপীয়তে কি পড়বো? রুদ্রতাপীয়তে তাপমাত্রারই কোনো পরিবর্তন হয় না, সেই কারণে সেটা হয়ে যাবে জিরো। তাহলে এটা যদি জিরো হয়, আমার থাকে কি ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি ইউ, তাই তো? এটার মধ্যে ডি ডাব্লিউ ইকুয়াল ডি ইউ না? আগেরটা ছিল কি ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি কিউ ছিল, আগেরটা ছিল ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি কিউ। এই যে ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি কিউ। তাহলে এখন পাবো হলো ডি কিউটা ছাড়া ডি ইউ যেটা, সেটা এই যে ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি ইউ। তো ডি ডাব্লিউ ইকুয়াল টু ডি ইউ, যে এটা মাইনাস হলো কেন? কারণ ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তো ডি কিউ ইকুয়াল টু যদি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ হয়, তাহলে তো চেঞ্জ করলে তো মাইনাস হবেই। বুঝা গেছে এটা কিভাবে হইলো? এই হাসান জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। তাহলে এখন আমরা তো
যেটা দেখলাম যে সমষ্ণ প্রক্রিয়া, যেটা দেখলাম সেটা হচ্ছে জাস্ট এইভাবে এভাবে গেছে, কিছুটা এইভাবে গেছে আর কি, এটা একটু ভুল হয়েছে। যাই হোক, সমষ্ণ প্রক্রিয়া এইভাবে দেখছি। এখন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমরা দেখবো যে কিভাবে গ্রাফটা তৈরি করা যায় রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। দেখেন এখানে যে ডিডাব্লিউটা যখন ডিডাব্লিউর মানটা মাইনাস আকারে ডিইউ হইতেছে, ডিডাব্লিউ মানটা কিন্তু মাইনাস আকারে ডিডাব্লিউ হইতেছে, ডিইউ হইতেছে। তাহলে যদি মাইনাস আকারে হয়ে থাকে, আমার এখানে দেখেন রুদ্রতাপ প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয়। মানে আমার হ্যাঁ, এই যে অভ্যন্তরীণ শক্তি যেহেতু আছে, তার মানে সেটা অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয়। তাহলে অভ্যন্তরীণ শক্তি দ্বারা যদি সম্পাদিত হয়ে থাকে, তাহলে এখানে বলা যেত যে রুদ্রতাপীয় প্রসারণে সিস্টেমটা শীতল হয়, আর রুদ্রতাপীয় সংকোচনে সিস্টেমটা উষ্ণ হয়। আমার এখান থেকে যদি তাপ দেই, দিলে বেশি হইলে সেটা মাইনাস হইতেছে, আর যদি কম হয় সেটা প্লাস হইতেছে। কেন কম হলে? আমার এখানে আমি যদি ডিডাব্লিউকে যদি মাইনাস করি, তাহলে কি এটা প্লাস হবে না? মানে আমি কাজটা যদি কমাই, আমার অভ্যন্তরীণ শক্তিটা বাড়তেছে, আর কাজটা যদি বাড়াই, অভ্যন্তরীণ শক্তিটা কমতেছে। যেহেতু প্লাস মাইনাসের সম্পর্ক, এক জায়গায় প্লাস করলে আরেক জায়গায় মাইনাস হতেছে, তো এই ক্ষেত্রে সেটাই বুঝাইছে। তাহলে এখানে দেখেন রুদ্রতাপীয় প্রসারণের ক্ষেত্রে কথাটা এটাই বলছে, রুদ্রতাপীয় প্রসারণে সিস্টেম শীতল হয়, আর রুদ্রতাপীয় সংকোচনে সিস্টেমটা উষ্ণ হয়। প্রসারণ বলতে বাড়াইলে, সংকোচন বলতে কমাইলে। তাহলে আমি যদি বাড়াই, এই যে বাড়াইলে এটা মাইনাস হবে, হ্যাঁ ঠিক আছে, আর যদি কমাই তাহলে মাইনাস হবে। এটা বোঝা গেছে? এই কথাটার সাথে এটা বোঝা গেছে? না বুঝাবো না, বুঝা দিব। মাইনাস হলে এটা আরেকদম শীতল হইতেছে বা সংকোচনে উষ্ণ হইতেছে, এটা কি এই কথার সাথে বোঝা যায় কিছুটা? না বুঝা গেলে আবার বুঝাই দিব। মাইনাস হলে কি ভাই শীতল হবে উষ্ণ হবে মাইনাস? এখানে মাইনাসের ক্ষেত্রে আমার যেমন রুদ্রতাপীয় প্রসারণে সিস্টেমে শীতল হয়, সিস্টেমটা অভ্যন্তরীণ চিন্তা করেন, অভ্যন্তরীণ সিস্টেম। ভাইয়া হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, এই জুবার ভাই, হ্যালো। জি ভাই শোনাচ্ছে ভাই। হ্যালো, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? কোনো কাইটা গেছে নাকি মাঝখানে? মাঝখানে তো কেটে গেছিল ভাই, এখন আবার আসতেছে। ও আচ্ছা, ঠিক আছে। এখানে যেটা বলছিলাম যে আপনি অভ্যন্তরীণ চিন্তা করেন, সিস্টেম যেহেতু শীতল হয়, তাহলে অভ্যন্তরীণ চিন্তা করেন। আমার এখানে মাইনাস, তাহলে মাইনাস হওয়ার কারণে শীতল হইতেছে। মাইনাসটা মানে কি? কমতেছে, মাইনাসের দিকে যেতেছে। মাইনাস 100 ডিগ্রি চিন্তা করলে অনেক শীতল না, ঠান্ডা না, বরফ না, সেটাই। আর জি ভাই। হ্যাঁ, সংকোচন যদি চিন্তা করেন, এটাকে সংকোচন করেন, তাহলে কি বাড়তেছে না? মাইনাসটা চেঞ্জ করে, মাইনাসটা এখান থেকে ওখানে দিয়ে সময় প্লাস হবে এটা। হ্যাঁ, এটাই বলছে মূলত। আচ্ছা, এখন তার আগে সমষ্ণ প্রক্রিয়ায় যেটা পড়ছিলাম সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া কি পড়ছিলেন বলেন তো? ভাই তাপমাত্রা স্থির থাকবে ভাইয়া। হ্যাঁ, সাবাস, তাপমাত্রা স্থির থাকবে। তাপমাত্রা স্থির থাকার কারণে ভিয়নটা একটা ব্যস্তানুপাতিক হইতেছিল। সমষ্ণ প্রক্রিয়া আমরা এটা পড়ছিলাম। এখানে যদি আমরা সমষ্ণ প্রক্রিয়া চিন্তা করি, দেখেন যে এইটাও একটা সমষ্ণ প্রক্রিয়া হয়েছে, এই যে এইটাও সমষ্ণ প্রক্রিয়া হয়েছে, আবার এটাও সমষ্ণ প্রক্রিয়া হয়েছে। দুইটা সমষ্ণ প্রক্রিয়া মাঝখান দিয়ে যখন একটা কম্পেয়ার হইতেছে, তখন সেটা হইতেছে কি? রুদ্রতাপীয় প্রক্রিয়া। কেন এটা হইতেছে? সেটা হইতেছে এই কারণে যে এই যে 1.6 চিত্রে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে T1 এবং T2 তাপমাত্রার জন্য দুটি সমষ্ণ রেখা দেখানো হয়েছে। ওইখানে তাপমাত্রাটা স্থির ছিল, আর এখানে তাপমাত্রা যাইতে পারতেছে না, বেরোতে পারতেছে না, মানে ভিতরে যা আছে তাই।
তো তাপমাত্রার জন্য দুটি সমষ্ণ রেখা দেখানো হয়েছে। এই দেখেন, এটা হচ্ছে T1 এরটা আর একটা T2 এরটা। তাপমাত্রার জন্য দুইটা দেখানো হয়েছে। একটা দেখানো হয়েছে প্রথম যে বিন্দুটা প্রথম বিন্দুর সাথে মিলবে কিন্তু দ্বিতীয় বিন্দুর সাথে মিলবে না। আরেকটা হচ্ছে দ্বিতীয় বিন্দুর সাথে মিলবে কিন্তু প্রথম বিন্দুর সাথে মিলবে না, কিন্তু একটার একটার ক্রস হইতে পারবে না। এখন আপনি চিন্তা করলেন আমি এটাকে প্রথম বিন্দুর সাথে মিলাইলাম, আমি দ্বিতীয় বিন্দুর সাথে মিলাইলাম না, আমি এখানে দিলাম, ঠিক আছে। তাহলে আমি আরেকটা এখানে প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দুর সাথে মিলাইলাম, আমি প্রথম বিন্দুর সাথে না মিলে আমি বাইরে দিলাম। এইটা হবে না, আপনি এখানে ক্রস সেকশন করতে পারবেন না। ক্রস সেকশন করলে তো তাদের একটা ইন্টারসেকশন পয়েন্ট চলে আসলে মানটা তার ভিন্ন আসতেছে, এটা করা যাবে না। এখানে যেটা হইতেছে এই জায়গায় যে T1 T2 তাপমাত্রার জন্য দুটি সমস্যা রেখা দেখানো হয়েছে। গ্যাসের আদি তাপমাত্রা T1 এবং আদি আয়তন V1। তো আদি তাপমাত্রা যদি T1 হয়, T1 এর জন্য আমার V1ই যাবে, অন্য কেউ যাবে না, এই যে V1। আর T1 সমষ্ণ রেখার উপর এই বিন্দু দ্বারা, যেখানে এই বিন্দু দ্বারা অবস্থিত, তো P1 V1 T1, তো P1 V1 T1 সূচিত হয়েছে যেমন এই যে P1 V1 আর এই যে T1 এভাবে। অনুরূপভাবে P2 V2 T2 এটাও সূচিত হয়েছে অনুরূপভাবে। এখানে লেখছে কিনা দেখি, হ্যাঁ এখানে লেখা আছে যে P2 V2 T2 নির্দেশ করা হয়েছে। তাহলে A আর B বিন্দুর মধ্যে অঙ্কিত নিরেট রেখাটি হলো রুদ্ধতাপ পরিবর্তন। তো রুদ্ধতাপ পরিবর্তন এই দুইটার মাঝখানে A আর B কেন যোগ করা হইলো? কারণ এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই কথাটা, সমষ্ণ রেখার চেয়ে রুদ্ধতাপীয় রেখা বেশি খাড়া। এটা দেখবেন যে অনেক পরীক্ষা আসার সম্ভাবনা থাকে। এটার জন্য আপনাকে এই পুরোটা ব্যাখ্যা করতে হবে, এই পুরোটা এই কথার জন্য ব্যাখ্যা করতে হবে যে এই চিত্রে দেখা যায় সমষ্ণ রেখার চেয়ে রুদ্ধতাপীয় রেখা বেশি খাড়া। এই দেখেন সমষ্ণ রেখা হচ্ছে এটা, আবার রুদ্ধতাপীয় রেখা হচ্ছে এটা, কিন্তু এটা কি এই দুটো বেঁকা আর এই দুটো কি খাড়া ভাবে গেছে। এই দুটো গেছে এইভাবে, কিন্তু রুদ্ধতাপীয় গেছে এইভাবে খাড়া ভাবে। এই কারণে বলছে কি এটা থেকে একটু এটা খাড়া বেশি। এখন আপনাদের কথা হলো আপনারা একটু বাসায় এই জিনিসটা একটু পড়বেন, বাসায় এই জিনিসটা একটু দেখবেন, নিজে নিজে দেখবেন, আচ্ছা ভাই। নিজে নিজে এটা একটু খেয়াল করবেন। না পারলে সেটা আমি তো অবশ্যই বুঝাই দেবো। ঠিক আছে ভাই। আর এখানে একটা জিনিস লেখা আছে যে কৃতকাজ ইকুয়াল টু nRT2 - T1। এখানে একটু ভুল আছে, এই জায়গাটা ভুল আছে। আমরা জানি এটা কি PV ইকুয়াল টু nRT জানি না, PV ইকুয়াল টু nRT। তাহলে PV ইকুয়াল টু যদি nRT হয়, জি ভাই। সেক্ষেত্রে nRT1 - T2 বা T2 - T1 যেটাই ধরেন না কেন, আমার এখানে তাপমাত্রা বাইরে থেকে বা ভিতর থেকে যাইতেছে না, বাইরে থেকে আসতেছে না, তাপমাত্রা ভিতরটা যা আছে সেটার একটা মান আছে। আচ্ছা, তারপরে এটা তো ওই রুদ্ধতাপীয় ক্ষেত্রে, আর তাদের মধ্যে দুটার তুলনা দেখাইছে এখানে। এখানে আর তেমন কিছুই নাই এই দুটার মধ্যে। আপনারা কার বই জানি পড়েন? ইসাক স্যার না? জি ভাই। ইসাক স্যারের কাছে দেখবেন যে ওনার ভাই, কাছে একটু আলাদাভাবে শান্ত। লেখা আছে, ওইটা আলাদাভাবে পড়ার চেষ্টা করবেন। ইসাক স্যারের যে বই আছে না, ওইটার মধ্যে একটু আলাদাভাবে আছে, কথাটা আলাদাভাবে আছে, ওইটা একটু সহজ। সাজান তপন স্যারের বইগুলো একটু কঠিন থাকে, তো ইসাক স্যারের বই একটু দেখবেন সহজ আছে, ওইটা একটু নিজে নিজে পড়বেন, পড়ার চেষ্টা করবেন। তো নিজে নিজে পড়লে তখন আপনার একটু ক্লিয়ার হবে জিনিসটা। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা এটা দেখাবো, এটা আর আজকে দেখাইতেছি না। আপনারা এই দুটো আচ্ছা ভাই। একটু নিজের একটু পড়ে রাখেন, যে দুটা